subscribe now and press the bell icon. ঠিক আছে, এরপরে আমরা তাহলে চলে যাচ্ছি। এরপরের কি ছিল, আমি যে কটা জিনিস এখানে দেখাবো তার মধ্যে প্রত্যেকটাই ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর পরের আলোচনায় আমাদের আসছে ছেদ ও জ্যোতি। খেয়াল করে দেখো, ছেদ এবং জ্যোতির আলাদা আলাদা নাম আমরা রেখেছি যাতে আলাদা করে আমরা এটা চিনতে পারি। ছেদ এবং জ্যোতি অনেক সময় ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে, ছেদ এবং জ্যোতির পার্থক্য ধরতে পারে না। ছন্দ যখন বিচার করতে আসবো, যেরকম আমরা বললাম অক্ষর এবং দল নির্ণয় করার সময় অক্ষর আর বর্ণ এক নয়, ছন্দের আলোচনায় অক্ষরকে দল বলা হচ্ছে, বর্ণ হচ্ছে আলাদা জিনিস। বর্ণ বা ধ্বনি, লেটার বা সাউন্ড, সেটা আলাদা। ছেদ হচ্ছে কি, কথা বলার সময় বা কোনো বাক্য পড়ার সময় অর্থের প্রয়োজনে কোথাও কোথাও অল্প বিস্তর থামতে হয়। এই থামাকেই বলে ছেদ বা ভাবজ্যোতি বা অর্থজ্যোতি। কি কি নাম? ছেদের আরও দুটো নাম আছে, এগুলো মনে রাখবে। ছেদকে বলা হচ্ছে ভাবজ্যোতি, মানে ছেদ ও জ্যোতি, কিন্তু কি জ্যোতি? ভাবজ্যোতি বা অর্থজ্যোতি। কেন না, ভাবটা প্রকাশ করার জন্যে বা অর্থটা প্রকাশ করার জন্যে যে থামতে হচ্ছে অল্প বিস্তর, সেই কারণেই একে বলা হচ্ছে ভাবজ্যোতি বা অর্থজ্যোতি। ঠিক আছে, এরপরে জ্যোতিটাও আমরা দেখে নিই। অর্থের প্রয়োজনে নয়, সেটা কি ছিল? অর্থের প্রয়োজনে। বাক্যকে পড়ার সময়, যে কোনো বাক্য পড়ার সময় বা কথা বলার সময় অর্থের প্রয়োজনে কোথাও অল্প বিস্তর থামার কথা বলা হয়েছে। কিসে? ছেদে বা ভাবজ্যোতিতে। কিন্তু শুধু জ্যোতি যেটা বলা হচ্ছে, সেটা শুরুতেই বলে দেওয়া হচ্ছে অর্থের প্রয়োজনে নয়। বাকযন্ত্রকে বিশ্রাম দিয়ে কথা কিংবা পাঠের মধ্যে পারিপাট্য আনার জন্য যে থামা, তাকেই বলে জ্যোতি। ছেদকে যেমন ভাবজ্যোতি বা অর্থজ্যোতি বলা হচ্ছিল, এখানে জ্যোতিকে বলা হচ্ছে ছন্দজ্যোতি বা শ্বাসজ্যোতি। খুব ভালোভাবে মনে রাখতে হবে, ছেদকে বলা হচ্ছে ভাবজ্যোতি বা অর্থজ্যোতি, যেহেতু ভাব প্রকাশের কারণে বা অর্থ প্রকাশের কারণে এখানে থামতে হয়। আর জ্যোতিটাও থামা, তবে এই থামাটা কিসের? ছন্দের প্রয়োজনে বা শ্বাস। আমরা যে কথা বলি, কথা বলতে বলতে একসময় তো আমাদের দমটা ফুরিয়ে আসে, তখন আবার নতুন করে শ্বাস নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু কোন জায়গায় শ্বাস নেব? এখানে থুতু ফেলিবেন না, ফেলিলে জরিমানা করা হইবে। নায়ের পরে থামতে হতো। মনে করো কোথাও কমা, দাড়ি, পূর্ণচ্ছেদ দেওয়া নেই, এরকমভাবে লেখা আছে, এখানে থুতু ফেলিবেন না, ফেলিলে জরিমানা করা হইবে। এবারে এতটা পড়তে গিয়ে তোর দম আটকে যাচ্ছে, শ্বাস ফুরিয়ে যাচ্ছে। পাঠের মধ্যে পারিপাট্য আনা শুধু নয়, তাহলে পারিপাট্য আনা মানে কি? সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করা। কোন কোন জায়গাতে আমি থামবো, থামলে ব্যাপারটা ভালো লাগবে, যে কোনো জায়গায় থামলে চলবে না। ছন্দের প্রয়োজনে থামা হয়, তাকে ছন্দজ্যোতি বা শ্বাসজ্যোতি বলে। এই জায়গাটা খেয়াল করে রাখবে। ধরো তোমাদের খুব পরিচিত একটি ছড়া ঠিক নয়, ওটা কবিতাই। বাবুরাম কোথা যাস, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। এইরকমভাবে তো এগোচ্ছিল লাইনগুলো। আমরা কোথায় থামছি? বাবুরাম, ওখানে কি কমা ছিল বা কোনো অর্ধজ্যোতি ব্যবহার করা হয়েছিল? অর্থজ্যোতি বলছি না, অর্ধজ্যোতি। সে জ্যোতির মধ্যেই পড়ে, অর্থজ্যোতির মধ্যেই পড়ে। পূর্ণজ্যোতি কি? পূর্ণচ্ছেদ। আর বাকিগুলোকে কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, এগুলোতে বিভিন্ন রকমের থামা হয়, পূর্ণ থামা হয় না। যদি তোমরা দেখো, ওই ছড়াটা যখন আমরা পড়ছি, বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, এইভাবে
তো এই যে পড়াটা, এই পড়াটা একটা ছন্দ মেনে হচ্ছে, ছন্দের প্রয়োজনে। আমার ওই বাবুরাম উচ্চারণ করতেই যে দম ফুরিয়ে যাচ্ছে, আমাকে শ্বাস নেওয়ার জন্য ওইখানে থামতে হচ্ছে, তা কিন্তু নয়, তাই না? এ তো ছোট ছোট শব্দ। ব্যাপারটা বোঝানো যাচ্ছে? তাহলে ছন্দের প্রয়োজনে মানে পারিপাট্য আনার জন্যে, পারিপাট্য আনলে কি হয়? শুনতে ভালো লাগে। কার শুনতে ভালো লাগে? নিজের। আগে তো নিজেকে শুনতে ভালো লাগতে হবে, তারপর তো অন্য শ্রোতার কথা ভাবা, যারা শুনছে তাদের ভালো লাগার ব্যাপারটাও মাথায় রাখতে হয়। একটা দৃষ্টান্ত আমরা এখানে নেব। 3টে লাইন আনা হয়েছে। আমি আগেই বলেছি লাইন মানে পংক্তি, চরণ নয়। যদিও এক একটা চরণ এক পংক্তির হতে পারে, বলা হয়েছে, না হলে বলবো। তোমরা পরপর দেখতে থাকো, আমি সব বিষয়গুলোই পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। আর এই বেসিক জিনিসগুলো যদি একবার বুঝে যাও, পরিষ্কার ধারণা তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আর ছন্দ কোথাও কোনো দিনও আটকাবে না। কীরকম দেখো, কি লেখা আছে? সম্মুখ সমরে পড়ি, কমা আছে। বীর চূড়ামণি, বীর বাহু। বীর চূড়ামণির পরে থামলাম কেন? ওখানে তো থামার দরকার ছিল না। বীর বাহুর পরে কমা আছে। চলি যবে গেলা জমপুরে অকালে, পরে কমা। কহ, তারপরে কমা। হে দেবী, তারপরে কমা। অমৃত ভাসিনী, অমৃত ভাসিনী, তারপরে কমা। এই দাড়ি নেই তো কোথাও। পূর্ণচ্ছেদ এরকম, কমার পরে পূর্ণচ্ছেদ পড়ে। এইগুলো এক দাঁড়ি, দুই দাঁড়ি। খেয়াল করে দেখো, অর্থের প্রয়োজনে যেখানে যেখানে থামা, আমি সেইভাবে পড়ার চেষ্টা করছি। মন দিয়ে একটু শুনে নাও। সম্মুখ সমরে পড়ি, বীর চূড়ামণি বীর বাহু। চলি যবে গেলা জমপুরে অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী। কথা কিন্তু শেষ হয়নি, চলছে। অলরেডি 3টে পংক্তি বা 3টে লাইন ছাড়িয়ে গেছে, কিন্তু বাক্য এখনো শেষ হয়নি। এই জায়গাগুলোতে থামছিলাম কি? অর্থজ্যোতি অনুযায়ী বা ছেদ অনুযায়ী। সম্মুখ সমরে পড়ি, ঠিক আছে, কমা আছে বলে ওইখানে থামছি। সম্মুখ সমরে পড়ি, বীর চূড়ামণি বীর বাহু। চলি যবে গেলা জমপুরে অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী। কিভাবে পড়ছি? না, ছেদ যেখানে যেখানে দেওয়া আছে, মানে ভাবজ্যোতি বা অর্থজ্যোতি যেখানে যেখানে দেওয়া আছে, আমি সেই অনুযায়ী পড়ার চেষ্টা করছি। এটা একরকম। আর দ্বিতীয়টা হচ্ছে জ্যোতি, যেটাকে বলা হচ্ছে অর্থের প্রয়োজনে নয়, বাকযন্ত্রকে বিশ্রাম দিয়ে কথা কিংবা পাঠের মধ্যে পারিপাট্য আনার জন্য যে থামা, মানে ছন্দজ্যোতি। সেটা কীরকম? সেটা এইরকম, 8, 6, 14 মাত্রার যে পয়ারের স্টাইল ছিল বা রীতি ছিল ছন্দের, সেই রকম, সেই আঙ্গিক বা সেই রীতিটাকে অনুসরণ করে সম্মুখ সমরে পড়ি, বীর চূড়ামণি বীর বাহু। চলি যবে গেলা জমপুরে অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী। কি মনে পড়ছে? মহাভারতের কথা, অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। তাই তো? মানে 8, 6, 8, 6 এই যে ভেঙে নেওয়া, এই যে এক দাঁড়ি আর দুই দাঁড়ি দিয়ে চিহ্নিত করা হয়েছে এক একটা পংক্তি বা লাইনকে, সেখানে এই এক দাঁড়ি দুই দাঁড়ি দিয়ে যে ভাগটা করা হয়েছে, সেটা হচ্ছে ছন্দজ্যোতির। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। মানে এইরকম যে সম্মুখ সমরে পড়ি, বীর চূড়ামণি বীর বাহু। চলি যাবে গেলা জমপুরে অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী। 8, 6, 8, 6 এরকমভাবে ভেঙে নিচ্ছি। সম্মুখ সমরে পড়ি ভেঙে, বীর চূড়ামণি আলাদা করে। প্রত্যেকটা লাইনকে এইভাবে ভাঙা যায়, এইভাবে পড়া যায়। তার মানে এই যে উদাহরণটা আমরা নিলাম, এই উদাহরণটা দুভাবে পড়া যায়। একটা ছেদ অনুযায়ী, মানে ভাবজ্যোতিকে সমর্থন করে তার সঙ্গে সঙ্গতি রেখে পড়া যায়, সেটা শুনতে ভালো লাগছে, প্রথমবার যেরকম পড়েছিলাম। বা দ্বিতীয়টা যেটা হচ্ছে ছন্দজ্যোতি বা শ্বাসজ্যোতিকে মেনটেন করে, সেটাও কিন্তু ভালো লাগছে। তোমরা জানো এই ছন্দরীতিটা, দেখো অন্তমিল নেই। চূড়ামণি জমপুরে অমৃত ভাসিনী, হয়তো পরে কোনোরকম মিল এসেছে। অমিত্রাক্ষর ছন্দ মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য থেকেই নেওয়া হয়েছে। তাহলে একটা হচ্ছে কি, ছেদ হচ্ছে ভাবজ্যোতি বা অর্থজ্যোতি, ভাব প্রকাশের বা অর্থ প্রকাশের জন্যে এটা থামা। আর একটা হচ্ছে ছন্দজ্যোতি, ছন্দের প্রয়োজনে। ওই যে বাবুরাম সাপুড়ে,
কোথা যাস? বাপুরে। আয় বাবা দেখে যা, তাই তো? নেক্সট যে বিষয়টা আসবে সেটা হচ্ছে স্তবক।